গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দ্রুত ছুটে চলেছে একটি জার্মান শেফার্ড, জিভ বের করে বাতাসে শুকে নিচ্ছে অজানা কোনো গন্ধ। কুকুরটির দৃষ্টি তীক্ষ্ণ, পেশির টানটান অবস্থান বলে দিচ্ছে কোনো কিছুর খুব কাছাকাছি পৌঁছে গেছে। চারপাশে ঘন গাছপালা, বাতাস ভারী হয়ে আছে পচা পাতার গন্ধে, আর কোথাও যেন একটা চাপা উত্তেজনা লুকিয়ে। পিছনে ছায়ার মতো নীরবে এগিয়ে আসছে একদল প্রশিক্ষিত এজেন্ট। প্রত্যেকের পোশাকে নিখুঁত শৃঙ্খলা, মুখে গভীর সতর্কতার ছাপ। হাতে শক্তভাবে ধরে আছে শর্টগান, আঙুল ট্রিগারের কাছেই স্থির। নিস্তব্ধতার মাঝেও পায়ের নিচে ভেঙে পড়া শুকনো পাতার মৃদু শব্দ যেন অনেক বেশি স্পষ্ট শোনাচ্ছে শান্ত জঙ্গলের গহীনে। কুকুরটি হঠাৎ থমকে দাঁড়ায়, কান খাড়া, চোখ স্থির, কিছু একটা পেয়েছে। ঠিক সেই মুহূর্তে বাতাসের ভেতর একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে, অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিত যেন সকলকে শিকারের মতো গ্রাস করতে শুরু করে। জঙ্গলের ছায়া পেরিয়ে বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে অপারেশন টিমটি। বাতাসে লবণের গন্ধ, পানির ঢেউয়ের গর্জন, আর সারি সারি লঞ্চ, জাহাজ, ট্রলার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। কিন্তু এই শান্ত সমুদ্রের বুকে একটা শীতল উত্তেজনা ছড়িয়ে আছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। টাইটান, জার্মান শেফার্ড কুকুরটি, আচমকা থমকে দাঁড়ায়। স্নায়ু টানটান হয়ে যায়, দৃষ্টি আটকে যায় সামনে নোঙর করা একটি শিপের দিকে। মুহূর্তের মধ্যে সে তীক্ষ্ণ কণ্ঠে ঘেউ ঘেউ করে ওঠে, লেজ নাড়িয়ে ইঙ্গিত দিতে থাকে। ওটার দিকেই ইশারা করছে। নিচু গলায় বলে ওঠে একজন এজেন্ট, সাউন্ড সাইলেন্ট রাখো। কেউ যেন অযথা শব্দ না করে, নির্দেশ আসে কম্প্যাক্ট ইয়ারপিসের মাধ্যমে, কণ্ঠটা ভারী। এজেন্টদের মধ্যে একজন প্রশ্ন তোলে, স্যার, কনফার্মর টার্গেট? কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ইয়ারপিসে ভেসে আসে সেই একই দৃঢ় কণ্ঠ, ওরা এখানে আছে। ওদের বের করে আনো। টাইটান আবারও ঘেউ ঘেউ করে ওঠে, এবার আরও বেশি উত্তেজিতভাবে। গান রেডি থাক। টিমের এক এজেন্ট ধীর পায়ে শিপের গায়ে হাত রাখে, চোখ ইশারায় সতর্ক সংকেত দেয় বাকিদের। আর ঠিক তখনই কন্টেইনারের পেছনে থেকে একটা ছায়ামূর্তি দ্রুত সরে যায়। মুভমেন্ট ডিটেক্টেড, সেক্টর 3, স্ট্যান্ড বাই। সেই অদৃশ্য টিম লিডারের কণ্ঠ এবার আরও ঠান্ডা, আরও তীক্ষ্ণ। কিন্তু ঠিক তখনই ইয়ারপিসে ভেসে আসে ঠান্ডা, দৃঢ় এক কণ্ঠস্বর, অতি আত্মবিশ্বাসী হও না। তোমাদের পর্যবেক্ষণ এখনও অসম্পূর্ণ। ওরা তোমাদের দেখছে কি না, সেটাও নিশ্চিত হও। এজেন্টরা চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে দ্রুত নিজেদের অবস্থান রি-অ্যাসেস করে। অপটিক্যাল সার্ভেইলেন্স অন, আরেকজন ইনস্ট্রাকশন দেয়। এক এজেন্ট চট করে নাইট ভিশন বাইনোকুলার চোখে তোলে। শিপের দিকে একটা ছায়া নড়ছে। উত্তেজিত কণ্ঠে রিপোর্ট আসে, অপেক্ষা করো, ফাঁদেও পড়তে পারো। আবার সেই রহস্যময়ী কণ্ঠ ভেসে আসে ইয়ারপিসে। কণ্ঠের ভেতর শীতল স্থিরতা, তীক্ষ্ণ বিশ্লেষণ। টিমের সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। তারপরই সেই কণ্ঠস্বর আবার বলে ওঠে, পশ্চিম দিকের কন্টেইনারে একটা ত্রুটিপূর্ণ লক আছে। ওদের নজর এড়িয়ে সেখান দিয়ে প্রবেশ করো। দ্রুত, শব্দহীনভাবে। টিম লিডারকে, কোথায় সে অবস্থান করছে, এজেন্টরা কেউ তা জানে না। শুধু জানে, তার নির্দেশই এখন একমাত্র পথনির্দেশক। টাইটান এবার আরও উত্তেজিতভাবে সামনের দিকে দৌড় দেয়। টিম দ্রুত তার পিছন পিছন এগিয়ে যায়, অস্ত্র সজাগ রেখে। শিপের ভেতর কি অপেক্ষা করছে, সেটা কেবল তাদের রহস্যময় নির্দেশকের চোখই যেন আগেভাগে দেখে ফেলেছে। সমুদ্রের তীরে ঠান্ডা বাতাস বইছে। ঢেউয়ের গর্জন আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো টিম, অস্ত্র হাতে। দুইটা বিশাল বক্সের সামনে তিনজন লোক হাঁটু গেড়ে বসে, চোখে মুখে ভয়, প্রাণ ভিক্ষা চাইছে কাপা কাপা কণ্ঠে। টাইটান মাটিতে বসে ধীরগতিতে লেজ নাড়াচ্ছে, কিন্তু তীক্ষ্ণ চোখে চারপাশ পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে ভারী বুটের আওয়াজ। টিমের সবাই মুহূর্তেই সতর্ক হয়ে সোজা দাঁড়িয়ে যায়। কেউ কিছু বলার আগেই সামনের ছায়ামূর্তিটি ধীরে ধীরে আলোয় স্পষ্ট হয়ে ওঠে। লিডার, এই সেই মানুষ, যার কণ্ঠ এতক্ষণ ইয়ারপিসে নির্দেশনা দিয়ে গাইড করছিল পুরো দলকে। মুখের এক্সপ্রেশন কঠোর, চোখের গভীরতা অন্ধকার রাতের মতো রহস্যময়ী। এক ঝলক চোখ বুলিয়ে নেয় টিমের দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে। টাইটান এক লাফে উঠে দাঁড়িয়ে তার দিকে ছুটে যায়। তারপর প্রশস্তভাবে ঘুরে ঘুরে লিডারের চারপাশে চক্কর দিতে থাকে, যেন বহুদিনের চেনা কেউ ফিরে এসেছে।
কুকুরের এই আচরণ টিমের অনেকের মধ্যেই এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ফেলে। এই মানুষটাকে, তার সম্পর্কে তারা কতটুকু জানে? তিনজন বন্দি চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে মুখ তোলে। একজন ফিসফিস করে বলে, আমাদের ছেড়ে দিন, দয়া করে। লিডার চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, মুখে এক বিন্দু আবেগ নেই। তারপর আস্তে আস্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটে ওঠে। কেউ এখান থেকে জীবিত যাবে না। এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে আসে। বাতাস ভারী হয়ে ওঠে। তারপর একটা গুলির শব্দ ভেসে আসে নিস্তব্ধতায়। মির্জা বাড়ির সামনের দিকটা আজ জমকালো আয়োজনে ভরপুর। রিসেপশন পার্টির জন্য স্টেজ থেকে ডিজে, সব কিছু প্রস্তুত। আলো ঝলমলে পরিবেশ, অথচ কোথাও যেন একটা চাপা শ্বাসরুদ্ধকর অনুভূতি কাজ করছে। সন্ধ্যার আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, তার আলো এসে পড়ছে ঝুলন্ত লাইটের উপর, মৃদু বাতাসে সেগুলো দুলে উঠছে অদ্ভুতভাবে। বসার ঘরে উত্তেজনা তুঙ্গে। রোকসানার কণ্ঠ ঝাঝালো, চোখে যেন আগুন জ্বলছে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে আঙুল তুলে জোর গলায় বলে উঠল, আমি বারবার বলেছি ভাই সাহেব, ইচ্ছেকে আমি বিয়ে দেব না আপনার ছেলের সাথে। তারপরও কেন আপনি অপমানিত হতে আসেন বারংবার? ঘরের বাতাস থমথমে হয়ে উঠে পাশে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব হতবাক হয়ে তাকিয়ে আছে। আলিম মির্জা এতক্ষণ চুপ ছিলেন, এবার ধীরস্থির কণ্ঠে বলেন, রোকসানা, আমার ছেলে কি খারাপ ছিল? শুধু ইচ্ছের জন্যই আজ সে জেলে। এসবের জন্য কি ইচ্ছেকে আফনানের সাথে বিয়ে দেওয়া উচিত না? রোকসানার রাগ এবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, চোখে রক্ত চেপে উঠে যেন চোয়াল শক্ত করে বলে উঠল, আপনি যদি আমার ছোট মেয়েকে আর একবার টানেন, তাহলে ভুলে যাব আপনি আমার ভাই হন। নিজের ভাই হলে এসব করতে পারতেন? আলিম মির্জার ঠোঁটে একচিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠে, চোখে ধূসর এক শীতলতা খেলা করছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, যেন ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাব সাক্ষী হয়ে থাকছে এক রক্তের সম্পর্কের তীব্র দ্বন্দ্বের। রোকসানা আর আলিম মির্জা একই রক্তের হলেও চাচাতো ভাই বোন, আর সেইখানেই যেন বিপত্তি। বাইরে সন্ধ্যার আকাশে চাঁদ ঢেকে যাচ্ছে কালো মেঘে, যেন প্রকৃতি নিজেও থমকে গেছে এই সংঘর্ষের সামনে। প্রতিটি শব্দ যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটি বাক্য যেন বিদ্যুতের মতো আঘাত হানছে বাতাসে। আলিম মির্জা এবার আর সংযত থাকলেন না। কণ্ঠে এবার কঠিন হুকুমের সুর, ইচ্ছেকে আমি আফনানের সাথেই বিয়ে দেব। সে শুধু আমার ছেলেরই হবে, অন্য কারো নয়। চোখে তীব্র দপদপ করা আগুন, গলার স্বর স্থির কিন্তু হুমকিসূচক। কথার মধ্যে এমন এক দৃঢ়তা লুকিয়ে আছে, যেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনীতি ক্ষমতাশালী ব্যক্তিবর্গ হওয়ায় নিজের সর্বশেষ ক্ষমতাটুকু জাহির করেন আলিম মির্জা। রোকসানা আর নিজেকে সামলাতে পারল না। তার শরীর রাগে কাঁপছে, চোখ দুটো জ্বলে উঠছে ভয়ঙ্কর দাহে। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তীব্র চিৎকারে বলে উঠল, আপনার ওই লম্পট ছেলেকে আমি কখনোই ইচ্ছের সাথে বিয়ে দেব না। দরকার হলে নিজ হাতে আমি ইচ্ছের গলা টিপে মেরে ফেলব, কিন্তু ওকে ওই জানোয়ার এর হাতে তুলে দেব না। গলাটা এতটাই চড়া যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা পর্যন্ত ভয় কেঁপে ওঠে। ভিতরে কি নিয়ে এমন চিল্লানোর আওয়াজ, তা নিয়ে কানাঘষা চলছে। পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। রোকসানা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে তীব্র গতিতে বেরিয়ে যায়। এই বাতাসে তার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। জুতো মেঝেতে ঠোক্কর খেয়ে বিকট শব্দ তুলছে, যা সারা বাড়ির নীরবতার চেয়েও বেশি তীব্র মনে হচ্ছে। পিছে পিছে রফিক বেরিয়ে পড়ে স্ত্রীকে ঠান্ডা করতে হবে, বিয়ে বাড়িতে কিছু অঘটন হোক তিনি চান না। ঘরের ভেতর তখনও বসে আছেন আলিম মির্জা। রোকসানা চলে যেতেই তার ঠোঁটে এক রহস্যময়, নির্মম হাসি ফুটে উঠল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রূপের হাসি। আমার সামনে এত বড় কথা বলে চলে গেল, হু। রোকসানা, তুই আসলে এখনও আমাকে চিনিস না। কণ্ঠে এক শীতল ভয়াবহতা। আলিম মির্জার হাত ধীরে ধীরে পকেটে চলে যায়, মোবাইল বের করে এক নম্বরে ফোন দিল। ওপাশে কেউ রিসিভ করতেই সে গম্ভীর কণ্ঠে বলল, সব ব্যবস্থা করো। আমি যা বলেছি তা যেন ঠিকমতো হয়। কোনো ঝামেলা চাই না। এরপর ফোন রেখে ঠান্ডা চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠে, যেন একটা দুর্যোগ এগিয়ে আসছে, যার জন্ম আজকের এই রাতেই হয়ে গেল। ইচ্ছে মাথা ব্যথায় বিছানায় শুয়ে চোখ বুজে আছে, ঘরের নিস্তব্ধতা যেন ভারী চারপাশে। হঠাৎ
খট করে দরজা খোলার শব্দে চোখ খুলে যায় ইচ্ছের। অন্ধকার ঘরে আধো আলো ছড়িয়ে পড়ে কাপা স্বরে বেরিয়ে আসে, আপনি? ভারী খাটের নকশা করা দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করল দীর্ঘকায় নীরব পুরুষটি। সাদা রঙের টি শার্ট, শরীরে আলগোছে জড়ানো, বুকের গঠনের ছাপ স্পষ্ট। হাঁটুর নিচ পর্যন্ত কালো জগিং ট্রাউজার, পায়ের ধাপে অনাকাঙ্ক্ষিত ভার। কিন্তু চোখ আটকে যায় পুরুষটির হাতে, সাদা ব্যান্ডেজ শক্ত করে পেঁচানো আছে বলিষ্ঠ কবজিতে। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, ভারী নীরবতা ভেদ করে বিছানার ওপর ফেলল খানা ব্যাগ। কিন্তু ইচ্ছের দৃষ্টি সেদিকে নেই, তার পুরো মনোযোগ স্থির হয়ে আছে সামনের ব্যক্তিটির ওপর। ঘরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়েছে। ইচ্ছে ধূসরকে দেখতে এতই খামখেয়ালি হয়ে পড়ে যে কখন ধূসর মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে ইচ্ছের এত কাছে চলে এসেছে ঠাউর করতে পারে না। এক মুহূর্ত কিংবা তারও কম সময়ে ধূসর ইচ্ছের কোমর জড়িয়ে নেয়, শক্ত করে, যেন ইচ্ছে কোনোভাবে দূরে সরে যেতে না পারে। ইচ্ছে বিস্ময় স্থির, হয়তো এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কি ঘটেছে এতটুকু সময়ের মধ্যে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের আরও কাছে সরে আসে, কোনো পূর্বাভাস না দিয়েই ইচ্ছের গলায় মুখ ডুবিয়ে দেয়। এক গভীর, দাবিদার স্পর্শ, ঠোঁট ইচ্ছের ত্বকের উষ্ণতার সঙ্গে মিশে যায়। ইচ্ছে অনুভব করে ধূসর যেন পাগলের মতো তার গলার কাছটুকু ছুঁয়ে যাচ্ছে, নিঃশ্বাসের উত্তাপে চারপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে সম্পূর্ণ স্থির হয়ে যায়, যেন সময় থমকে গেছে। কিন্তু ধূসরের পাগলামিতে ইচ্ছে শ্বাস নিতে ভুলে যায়। বুক ধক করে কেঁপে ওঠে, আর শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক হিমশীতল স্রোত বয়ে যায়, যা ইচ্ছেকে অবশ করে দেয় এক অজানা অনুভূতিতে। ধূসর তার কণ্ঠের গভীরে এক রহস্যময়ী আবেশ মিশিয়ে ফিসফিস করে বলে ওঠে, যদি আমার জীবনের অনিশ্চয়তা থাকে, তারপরও কি আমায় বিয়ে করবি, ঘুড়ি? ইচ্ছে থমকে যায়। এমন অপ্রত্যাশিত প্রশ্নে তার মনে ঝড় বয়ে যায়, কিন্তু কি উত্তর দেবে তা ভেবে পায় না। ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সময়টুকু ধরে রাখতে চাইছে। তবে ইচ্ছে কিছু বলার আগেই ধূসর এক ঝটকায় ইচ্ছেকে ছেড়ে দিয়ে এক শীতল অথচ কোমল কণ্ঠে বলে ওঠে, আমি অপেক্ষা করছি। তৈরি হন ইচ্ছেময়ী তালুকদার। তারপর কোনো শব্দ না করেই সরে যায় ধূসর, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই, এক রহস্যময় ছায়ার মতো। ইচ্ছে তাকিয়ে থাকে দরজার দিকে, বুকের ভেতর অস্থিরতা নিয়ে। ধূসর একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু ঈশিতা ফোন ধরার নাম নেই। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসছে, আর বারবার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। সময় যেন কেবল ধীর হয়ে আসছে, আর ধূসরের ধৈর্যের সীমানা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। মেয়েদের এত কিসের সময় লাগে তৈরি হতে ভাবতে থাকে ধূসর আনমনে। তবে হঠাৎ করেই দৃষ্টি আটকে যায় সামনের দৃশ্যে। ল্যাভেন্ডার রঙা শাড়ির কুচি সামান্য উঁচু করে ধরে বিরক্ত মুখে এগিয়ে আসছে ইচ্ছে। কপালে স্পষ্ট ভাঁজ, চোখে মুখে অনাগ্রহের ছাপ। তীক্ষ্ণ, অধৈর্য ধূসরকে এখনও খেয়াল করেনি সে, কিন্তু ধূসর, সে ঠিকই খেয়াল করে ফেলেছে তার ইচ্ছেময়ীকে। এক ঝলক চোখ বুলিয়ে নেয় ধূসর, তীক্ষ্ণ দৃষ্টি ইচ্ছের দিকে নিবন্ধ হয়ে থাকে। মনে হয় অপেক্ষা শেষে শিকারের দিকে তাকিয়ে থাকা কোনো শিকারীর মতো। ইচ্ছেকে আজকে শাড়িতে অমায়িক লাগছে, লম্বা কালো চুল বাতাসে হালকা দুলছে, খোলা চুলের আড়ালে মুখের কোমল অভিব্যক্তি আরও রহস্যময়ী হয়ে উঠেছে। গলায় সোনার সেই পেন্ডেন্ট, যেটা আলোয় ঝলসে উঠছে, হাতে রাঙা চুড়ির মৃদু ঝনঝন শব্দ শোনাচ্ছে এক অদ্ভুত সুর, গালের কুচকুচে সেই কালো তিল সব মিলিয়ে সামনেরোর ব্যক্তিকে নাজেহান করার ক্ষমতা রাখে। ল্যাভেন্ডার রঙা শাড়ির সাথে ইচ্ছের সিম্পল সাজ যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি। ছোট একটি পার্স হাতে ধরে সামনে এগিয়ে আসছে ইচ্ছে, প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসী, অথচ কোথাও যেন একটা চাপা দ্বিধা লুকিয়ে আছে, রক্তিম গাল দুটোতে আজকে ব্লাশের ছোঁয়া। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্যও সরে না। এক অদ্ভুত অনুভূতিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, যেন সামনে থাকা মেয়েটা কোনো রহস্য, যার সমাধান একমাত্র সেই খুঁজে বের করার ক্ষমতা রাখে।